বিভিন্ন ধরনের রাজনীতি আমাদের দেশে শুরু হয়েছে। কেউ বা ইসলামের নামে, আবার কেউ বা লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। আমি আমার যুব জমিয়তের কর্মী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি। ঢাকা থেকে সিলেট যাব, দাঁড়িয়েছে ওই নারায়ণগঞ্জের এখানে, কোনো গাড়ি পাচ্ছি না। হঠাৎ করে দেখলাম খুব সুন্দর একটা হায়েস গাড়ি, একেবারে চকচকে লেটেস্ট মডেলের দাঁড়ালো এসে। আমি উঠতে যাব, এক ভাই পাশন থেকে বললেন, চিনি না তাকে, বয়সে বড়, বলে ভাই আপনি উঠবেন না এটাতে। আমি বললাম অসুবিধা কি, কোনো গাড়ি পাচ্ছি না, এত সুন্দর গাড়ি, উঠলে অসুবিধা কি? আপনাকে গাড়ি দেখাচ্ছে সুন্দর, যদি উঠেন আপনার কিছুই থাকবে না। আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন সুন্দর সুন্দর গাড়ি আর চটকদার ললিপপ নিয়ে হাজির হচ্ছে। আপনি নাও চিনতে পারেন আপনার রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ 30 বছর, অথবা আপনার রাজনৈতিক ইতিহাস 20 থেকে বেশি 20 বছর হতে পারে। আপনি ধোঁকা খাইতে পারেন, আপনি বিষাক্ত লজেন্স খাইতে পারেন, বিষাক্ত ললিপপ খেয়ে আপনি আত্মহত্যা করতে পারেন। জমিয়ত বড় ভাইয়ের ভূমিকা পালন করে, আপনাকে আমরা সেই ললিপপ খাইতে দিতে পারি না, দেশ ধ্বংস করতে পারি না। এই জন্য আপনারা স্লোগানকে গ্রহণ করেন, জমিয়ত সেই স্লোগানকে গ্রহণ করে না। এই জন্য এক ভাই সুন্দর করে লিখেছেন, জমিয়তকে বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। ভাইয়েরা আমার, যারা নতুন ঢাকা শহর দেখতে আসে তাদের কিন্তু বাটপাররা পকেট মারে, সুন্দর সুন্দর সুঘ্রাণ পান করায়া, পান খাওয়াইয়া তার সবকিছু ছিনতাই করে নিয়ে যায়। আমাদের দেশে ছিনতাইয়ের সুন্দর সুন্দর আয়োজন হচ্ছে। একদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন, একদিকে পেয়ার সিস্টেম, আরেকদিকে অমুক সিস্টেম, আরেকদিকে তমুক সিস্টেম। আপনারা রাজনৈতিক ময়দানে ছোট ভাই আপনারা ধরতে পারেন না, জমিয়ত ধরতে পারে। কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি, ও যুব জমিয়ত ভাইয়েরা, আমরা আমাদের মুরব্বিদেরকে বিশ্বাস করি, তাদের উপরে পূর্ণ আস্থা আমাদের রয়েছে, আমরা তাদের উপরে আস্থা রাখি। আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাকে পালন করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা হইলাম জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অঙ্গের মতো। একজনের মাথা খুব শক্তিশালী, তার ব্রেইন কাজ করে, তার দেমাগ সচেতন, কিন্তু হাত পা যদি ঠিক মতো কাজ না করে তাহলে তার দেমাগের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। আমাদের মুরব্বীরা আছেন, তাদের আছে চিন্তা, তাদের আছে দেমাগ, কিন্তু তাদের সেই সুচিন্তিত সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যখনই ময়দানে আহ্বান করবেন আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। যখনই আমাদের মুরব্বীরা যে কোনো কঠিন মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন, আমরা জান প্রাণ সবকিছুকে বাজি রেখে সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকব। এটাই হলো আমাদের আদর্শ। মনে রাখবেন, আমাদেরকে আদর্শ লালন করতে হবে। যদি আমরা আদর্শ লালন না করি, যদি আদর্শবান কর্মী তৈরি না হয়, আদর্শবান সৈনিক যদি না হয়, লক্ষ লক্ষ সৈনিক থাকতে পারে যুদ্ধের ময়দানে, কিন্তু তার মাঝে যদি আদর্শ না হয় তাহলে পরাজয় বরণ করতে বাধ্য হয়। কিন্তু মানুষ যদি আদর্শবান হয়, আসহাবে বদরের মতো মানুষ যদি তার আদর্শকে ধরে রাখতে পারে তাহলে 313 জন 1000-এর মোকাবেলায় যথেষ্ট হয়ে যায়। যদি আদর্শবান কর্মী থাকে তাহলে মুতার ময়দানে 2000, 2 লক্ষ, 3 লক্ষের মোকাবেলায় যথেষ্ট হয়ে যায়। আজকে আমাদের দেখি অনলাইন জগতে আমাদেরকে গালিগুলোজ করা হয়। আমাদের অনেক নবীন কর্মী ভাইয়েরা আছেন, হতাশ হয়ে যান। কেন ভাই আপনি হতাশ হন কেন? গালি খাওয়াটাই তো জমিয়তের ইতিহাস। যারা প্রকৃত জাতির হিতাকাঙ্ক্ষী, যারা রাষ্ট্রের হিতাকাঙ্ক্ষী, যারা দেশ ও মিল্লাতের হিতাকাঙ্ক্ষী, সে দেশকে রক্ষার জন্য তার গালিকে বহন করে, দেশ বিক্রি করে না, গালিকে বহন করে, জাতির সাথে গাদ্দারি করতে পারে না। গালি শোনার ইতিহাসই তো আমাদের হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদাহু, তাকে কাফেরও তো বলা হয়েছে। তাই বলে কি দেশ বিক্রি করেছেন? তাই বলে কি আপোষ করেছেন? আমাদের বাংলাদেশে শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া শাগরিদ, বৃহত্তর ময়মনসিংহের কৃতিপুরুষ হযরত আল্লামা আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি এই ইসলামী সিয়াসত করতে গিয়ে, বাতিলের বিরোধিতা করতে গিয়ে জেলখানায় বন্দী হয়েছিলেন। জেলখানা থেকে নির্যাতনের শিকার হয়ে বের হয়েছেন। বের হওয়ার পরে কিছু ভাই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আমাদের মতোই
ওনার চেহারায় দাড়িতে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু তিনি পাল্টা থুতু দেন নাই, তিনি শুধুমাত্র মুচকি হাসি দিয়েছেন। বলে আর বুঝে নাই, যেদিন বুঝবে একদিন আমাদের কথা মনে করবে। আর শুধু বলছেন, ভাই আমাকে কেন থুতু দিচ্ছ? তুমি না আমাদের ভাই, তুমি না আমার ভাই, তুমি আমাকে থুতু দিতে পারো, কিন্তু তোমাকে রক্ষার জন্য আমি তোমার থুতুকে গ্রহণ করব, তোমাকে আমি শত্রুর হাতে তুলে দিতে পারি না। এটাই হলো আমাদের আকাবিরিনদের ইতিহাস। শুনে রাখবেন, এখন যে বিভিন্ন ভাবে জমিয়তকে টার্গেট করে করে লেখা হচ্ছে, আপনারা অনেকেই হীনমন্যতার শিকার হলেও আমি কিন্তু আনন্দিত, আমি অত্যন্ত খুশি। খুশির কারণটা হলো, আমার যদি একটা কুড়ে ঘর থাকে, যতক্ষণ পর্যন্ত ঝড় এসে আমার কুড়ে ঘরকে লন্ডভন্ড না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বিল্ডিং উঠাইবার চিন্তা করব না। যখন ঝড় এসে আমারকে ভেঙ্গে দেবে, আর ঘরকে ভেঙ্গে দেবে, চুরমার করে দেবে, তখন আমি নতুন আরেকটা বিল্ডিং গড়ে তোলার পরিকল্পনা করব। আমার যদি ব্যবসা প্রতিষ্ঠানকে আগুনে ভস্ম করে দেয়, তখন আমি সুন্দর করে মজবুত করে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে সাজাবো। এটাই তো দুনিয়ার রীতি। তাহলে কেউ যদি আমাদেরকে গালি দেয়, সেই গালি শুনে হীনমন্য হয়ে আমি ঘরে বসে থাকবো না। যত গালি দেবে আমরা আরো শক্তি অর্জন করব, যতই ঠাট্টা বিদ্রুপ করা হবে আমরা আবারও নতুন করে ঝলসে উঠবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আমার অভিভাবক যারা এখানে আছেন, তারা আমাকে এই যুব জমিয়তের সেক্টরে আমাকে অভিভাবক বানিয়েছেন। কয়েকদিন আগে আমাদেরই এক ভাই, এক থানা পর্যায়ে, আমি নাম নিচ্ছি না, এলাকারও ব্যক্তির নাম নিচ্ছি না, কোন একটা মান অভিমানের কারণে ফেসবুকে একটু লেখা লিখেছেন। সাথে সাথে আমি এটাকে স্ক্রিনশট করে ওইখানকার দায়িত্বশীলকে জানিয়ে দিলাম, আপনারা সাবধান হয়ে যান। আমাদের যুব জমিয়তের যে নতুন গঠনতন্ত্র হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, যদি দলীয় অভ্যন্তরীণ বিষয় কেউ যদি ফেসবুকে লেখালেখি করে, আমরা কেন্দ্রের পক্ষ থেকে তার সদস্যপদ বাতিল করতে বাধ্য হব। এটা আমাদের আদর্শ নয়। আজকে আমি এখানে ওপেনলি বলছি, আমার বক্তব্যগুলো যাবে, সবার বক্তব্য যাচ্ছে। আমি আজকে এখানে প্রকাশ্যে বলছি, আমরা আদর্শ লালন করি। অন্য দলের কোন কর্মী যদি আমাকে গালিগালাজ করে, অন্য কেউ যদি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমি তাকে গালিগালাজ করব না। তর্কের যদি দরকার হয় দলিল ভিত্তিক আলোচনা করেন, যৌক্তিক আলোচনা করেন, কিন্তু কেউ আমাকে গালি দিলে, আমি তার নেতাকে নিয়ে যদি গালিগালাজ করি, আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, সে যদি আমার দলের কর্মীও হয়, কিন্তু সেই কাজটাকেও আমরা অপরাধ হিসাবে গ্রহণ করব এবং তার জন্য আমরা শাস্তির বিধান রাখবো। সেখানে আমরা শাস্তি দিতে বাধ্য হব। আমরা যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটি থেকে আপনাকে সে অধিকার দিতে পারি না, আপনি আরেকজন দলের তার নেতাকে নিয়ে আপনি অশ্লীল ভাষায় লেখালেখি করবেন, তার নেতাকে নিয়ে আপনার ঠাট্টা বিদ্রুপ করবেন। এই আদর্শ জমিয়ত কখনোই লালন করে না, আগামী দিনেও আমরা লালন করব না। আমরা আদর্শের লালন চাই। যারা বলেন ঠিক না ঠিক? সবশেষে বলতে চাই, এবার দেশের কথায় আসি, কিঞ্চুত না বললেই নয়। আগেই তো বলেছি, বিভিন্ন ধরনের ইস্যু আমাদের সামনে হাজির করা হচ্ছে। যে কোনো ধরনের অপরাধ আমরা অবশ্যই সেটাকে ঘৃণা করি, বিশেষ করে যেখানে প্রকাশ্যে একটা লোককে নির্মম ভাবে হত্যা করে পৈশাচিক ভাবে উল্লাস করা হয়েছে। আমরা আদর্শবাহী দল হিসাবে এটা কখনোই মেনে নিতে পারি না। তবে ভাই, উত্তেজনায় নিজের রক্তকে টকবগিয়ে তুলে আপনি কাকে টার্গেট করছেন, কাকে উদ্দেশ্য করে কথা বলছেন, সেখানে কেউ কেউ জমিয়তের নামও নিচ্ছেন। আশ্চর্য ব্যাপার। দেশে যদি কোনো অবৈধভাবে কেউ হত্যার শিকার হয়, দেশের আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, এই জন্য কোনো দল দায়ী নয়, সবার আগে দায়ী হবে বর্তমানে যারা ক্ষমতা ধরে আছেন। এর জবাব তাদেরকেই দিতে হবে। কেন সুষ্ঠু বিচার করছেন না? কেন ফ্যাসিস্ট খুনিদের বিচার বাংলাদেশে হচ্ছে না? যতদিন পর্যন্ত বিগত দিনে এই দেশে যারা জুলুম করেছে তাদের বিচার যতদিন পর্যন্ত নিশ্চিত না করা হবে, প্রকাশ্যে বিচার নিশ্চিত না করা হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আরো খুন খারাপি হবে। কাজে আমি সবার আগে এই সমস্ত অপকর্মের জন্য দায়ী করছি বর্তমানে যারা ক্ষমতায় আছে। আপনারা কেন এগুলো বিচার করছেন? পরবর্তীতে আসি, যদি কেউ বাংলাদেশে এরকম কোন অন্যায় কাজ করে আর কোন দলের নাম চলে আসে, সেই দলের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আপনারা তাদেরকে সামলান। যদি না সামলান, তাহলে এমন দিন আসবে যেমন দিন হয়েছে বিগত ফেসিসের, আপনাদের এমন দিন আসতে পারে। কাজে আপনারা আপনাদের কর্মীদেরকে সামলান,
আপনাদের দলের সদস্যদেরকে সামলান, এটাও আপনাদের দায়িত্ব আছে। কাজে এই দেশের কোন ধরনের কোন জুলুম আমরা সহ্য করব না। রাজি আছে ইনশাআল্লাহ? মুহতারাম সংগ্রামী ভাইয়েরা, সর্বশেষ কথাটি বলতে চাই, আজকে এই ধরনের অপকর্মগুলো করে কারা? এই যে নির্মমভাবে হত্যা করেছে, তারা কি কোনো বয়স্ক প্রবীণ লোক? সে তো আমাদের মতোই যুবক ভাই। আজকে যারা মদের আড্ডাখানা বসাচ্ছে, বাংলাদেশে 60 লক্ষ যুবক মাদকতায় আসক্ত হয়ে আছে। এরা কোনো বৃদ্ধ মানুষ নয়, এরা কোনো শিশু নয়। বাংলাদেশে যারা মদের রাজত্ব কায়েম করে, খুনের রাজত্ব কায়েম করে, রাস্তাঘাটে সন্ত্রাসী কর্মকাণ্ড আর চাঁদাবাজি করে, তারা সবাই তো যুবক। কাজে এই যুবকদেরকে পথ দেখাবার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে, আমাদেরকেই নিতে হবে। যদি গোটা জাতির, বাংলাদেশের গোটা সমাজ, যুব সমাজের দায়িত্ব নিতে হয়, তাহলে শুধুমাত্র ফেসবুক নিয়ে পড়ে থাকলে আমাদেরকে হবে না। বড় আশ্চর্য লাগে, আমরা সবাই মুজাহিদ হয়ে গেছি এখন ফেসবুকে বসে বসে। যারা সত্যিকার অর্থে সমাজের কাজ করে, জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করে, তার তো ফেসবুক চালানো, অনলাইনে পড়ে থাকার তো সময়ই নাই। কাজে সেখানে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা ফেসবুক মুজাহিদ নয়, আমরা বাস্তবতায় আসতে চাই। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দকে লক্ষ্য করে আমি আপনাদের পক্ষ থেকে আশ্বাস করতে চাই, আমাদের নেতৃবৃন্দকে যদি আগামী দিনে আমাদের সভাপতি এবং আমাদের মহাসচিব সাহেব এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কোনো কর্মসূচি আমাদেরকে দেন, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ যুব জমিয়তের প্রত্যেকটা কর্মী তার জীবন বাজি রেখে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। হাত তুলে দেখেন, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংগ্রামী পথ চালাকে কবুল আর মঞ্জুর করুন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি সর্বশেষ আবারও আজকে যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ আবারও পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, যারা সফল হতে চায় তারা দুটো জিনিসের হিসাব রাখতে হয়। আমার গন্তব্য কোথায় ছিল, আমি কতটুকু আসতে পারলাম। আমি ঢাকা আসবো সিলেট থেকে, আমাকে দেখতে হবে আমি কতটুকু পথ পাড়ি দিলাম আর কতটুকু পথ আমাকে যেতে হবে। আমি ব্রাহ্মণবাড়ি এসে যদি মনে করি আমি ঢাকায় চলে এসেছি, ঢাকা আমি কোনোদিন পৌঁছতে পারবো না। আজকে আমাদের এই যুব সম্মেলনগুলো হচ্ছে বিভাগীয়, আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের গন্তব্যের শেষ নয়, এটা মাত্র সূচনা হয়েছে। আমরা কিছু দূর অগ্রসর হয়েছি, আমাদের গন্তব্য আরো অনেক দূর আমাদেরকে যেতে হবে। কাজে আমার কোনো বিরাম চলবে না, আমাকে কোনো অলসতায় বসে থাকলে চলবে না। আমাকে সর্বদা সজাগ থেকে 24 ঘন্টা রুটিন করে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সর্বশেষ আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়ত উলামায়ে ইসলাম